তাকে এতগুলো টাকা দিতে পারবে। এখন কি করবে কিচ্ছু মাথায় আসছে না। দিশেহারা হয়ে কেঁদে ফেললো বেচারা। কোথায় যাবে, কার কাছে গেলে টাকা পাবে? কাঁদতে কাঁদতে শামীম রেজা চৌধুরীর কথা মাথায় এলো। এখন সেই শ্রবণের শেষ ভরসা। ফোন হাতে নিয়ে দ্রুত কল করলো দাদা ভাইয়ের ফোনে। রিসিভ হতে জড়ানো গলায় দ্রুত বলল, দাদা ভাই, তোমার বড় ছেলে কোথায়? আমার সামনেই সোফায় বসে আছে। তোমার কি হয়েছে? গলার স্বর এমন শোনাচ্ছে কেন? উদ্বিগ্ন হয়ে উঠলেন সামাদ চৌধুরী। শ্রবণ বলল, আমার 98 কোটি টাকা ক্যাশ লাগবে। ওনাকে বলো আগামীকাল দুপুরের মধ্যে আমাকে টাকাগুলো জোগাড় করে দিতে। 15 দিনের মধ্যে সব টাকা ফেরত দিয়ে দেবো আমি। শ্রবণের কথা শুনে বিস্ফোরিত হলেন বোধহয় সামাদ চৌধুরী। বিস্মিত হয়ে বললেন, কত টাকা দিয়ে? এত টাকা দিয়ে কি করবে? কি হয়েছে তোমার? গলার অবস্থা এমন শোনাচ্ছে কেন? টাকাগুলো আমার খুবই প্রয়োজন। কেন প্রয়োজন সেটা এখন বলতে পারবো না, পরে সবকিছু বলবো। এখন দয়া করে টাকাগুলো জোগাড় করে দিতে বলো। শামীম রেজা চৌধুরী বাবার দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে? কি বলছো শ্রবণ? কিসের টাকার কথা বলছো? টাকার কথা বাড়ির সবাইকে জানানোর প্রয়োজন নেই, শুধুই তোমার বড় ছেলেকে বলবে। আমি সব টাকা ফেরত দিয়ে দেবো। ক্যাশ নিলে ক্যাশ দিয়ে দেবো, আর ব্যাংকে নিলে ব্যাংকে দিয়ে দেবো। আগামীকাল সন্ধ্যার আগে টাকাগুলো আমার লাগবে। রাখছি, সাবধানে থেকো। কল কেটে দিল শ্রবণ। সামাদ চৌধুরী এখনো বিস্মিত হয়ে আছেন। শ্রবণের এত টাকা কেন লাগবে? কি করবে এত টাকা দিয়ে? এত জরুরি প্রয়োজন কেন? শামীম রেজা চৌধুরী বাবার মুখের দিকে তাকিয়ে আবারও বললেন, কি বললো শ্রবণ? কিসের টাকা চাইছে? শ্রবণ কি বললো এটা জানার আগ্রহে বাড়ির সবাই সামাদ চৌধুরীর দিকে তাকিয়ে আছে। সামাদ চৌধুরী বসা থেকে উঠে দাঁড়ালেন, নিজের রুমের দিকে পা বাড়িয়ে বললেন, শামীম, আমার রুমে এসো। শামীম রেজা চৌধুরী ছোট ভাই আর বাড়ির সকলের মুখের দিকে তাকালেন। ওনাকে আলাদা করে কেন ডাকছে? বসা থেকে উঠে বাবার পেছন পেছন পা বাড়ালেন। রুমের ভেতরে এসে বললেন, আলাদা করে ডাকলে কেন? সামাদ চৌধুরী নিচু গলায় বললেন, শ্রবণ 58 কোটি ক্যাশ চাইছে। কি? বাবার কথা শুনে ভীষণ বিস্মিত হলেন শামীম রেজা চৌধুরী। সামাদ চৌধুরী বললেন, হ্যাঁ, ঠিকই শুনেছ। টাকার ব্যবস্থা তোমাকে করে দিতে বলেছে। আগামীকাল দুপুরের মধ্যে টাকাগুলো ওর লাগবে। একদিনের মধ্যে এত টাকা আমি কোথায় পাবো? ব্যাংক থেকে তুলতে গেলেও বেশ কিছুদিন সময় লাগবে। ব্যাংক থেকে তুলতে সময় লাগবে বলে বোধহয় তোমাকে জোগাড় করে দিতে বলছে। পরে সব টাকা পরিশোধ করে দিবে বলল। ব্যাংকে নাও, ব্যাংকে নাও আর ক্যাশ নাও, যেভাবেই নিবে সেভাবেই দিবে। শ্রবণের ফোনে কল দাও। কেন? কথা বলবো আমি, কল দাও। সামাদ চৌধুরী নাতির ফোনে কল করলেন। রিসিভ হতে বললেন, তোমার আব্বুর কথা বলবে তোমার সঙ্গে। দাও। সামাদ চৌধুরী ফোন বড় ছেলের হাতে দিলেন। শ্রবণ, হ্যাঁ বলুন। এত টাকা দিয়ে কি করবে? লাগবে আমার। কি কাজে লাগবে? আমার জানা মতে তোমার এমন কোনো কাজ নেই যে কাজে এত টাকা লাগতে পারে। আর তোমার গলার স্বর এমন শোনাচ্ছে কেন? কেঁদেছো? কি হয়েছে? সব প্রশ্নের উত্তর দুদিন পরেই দেব। এখন টাকাগুলো জোগাড় করে দিন। আমি এত টাকা ক্যাশ কোথায় পাবো? আমি তো এত ক্যাশ রাখি না কাছে। আপনার কাছে না থাকলে আপনার পরিচিত কারো কাছ থেকে এনে দিন। আপনার তো অনেক মানুষের সঙ্গে পরিচয়। আমি জানি আপনি জোগাড় করতে পারবেন। আগামীকাল সন্ধ্যার আগে টাকাগুলো আমার লাগবে। আচ্ছা, দেখছি আমি। দেখছি না, দিতেই হবে। যদি জোগাড় করতে না পারি তবে কিভাবে দিব? জানি না আমি কিভাবে জোগাড় করবেন, সেটা আপনিই জানেন। রাখছি। কল কেটে দিল শ্রবণ। শামীম রেজা চৌধুরী বাবার মুখের দিকে তাকিয়ে রইলেন। আজ শ্রবণের গলার আওয়াজে আগে সেই চিরচেনা তেজি ভাবটা ছিল না। ওনার সঙ্গে যথেষ্ট নরম গলায় কথা বলল। শ্রবণ কান্না করেছে এতে শিওর উনি। সামাদ চৌধুরী বললেন, টাকা জোগাড় করে দিবে। দেখি করতে পারি কিনা। কেউ তো এত ক্যাশ রাখে না কাছে। শ্রবণ, হঠাৎ এত টাকা দিয়ে কি করবে? টেনশন করো না তুমি, আমি দেখছি ব্যাপারটা। শামীম রেজা চৌধুরী বাবার রুম থেকে বেরিয়ে নিজের রুমে এলেন। তনিমা চৌধুরী ওনার অপেক্ষাতে ছিলেন। রুমে প্রবেশ করতেই বললেন, বাবা কি বললেন? শামীম রেজা চৌধুরী উত্তর দিলেন না। ওনাকে কাবার থেকে ড্রেস বের করতে দেখে তনিমা চৌধুরী আবারও বললেন, সন্ধ্যা না বাড়িতে ফিরলে? এখন আবার কোথায় যাবে? কাজ আছে। কি কাজ? তোমার বড় ছেলে কিসের টাকার কথা বললো? শামীম রেজা চৌধুরী উত্তর না দিয়ে ওয়াশরুমে প্রবেশ করলেন। তরিমা চৌধুরী রাগে ফুঁসিয়ে উঠলেন, এই লোক এখন কেমন যেন হয়ে গেছে। ওনার কোনো কথার গুরুত্ব দেন না, কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে চান না। শামীম রেজা চৌধুরী তৈরি হয়ে রুম থেকে বের হলেন। নিচে নেমে আসতে শাহিন রেজা চৌধুরী বললেন,
ভাইয়া কোথায় যাচ্ছ? দরকার আছে, আসছি। কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বড় বড় কদমে বাইরের দিকে এগিয়ে গেলেন। শ্রবণের ফ্ল্যাটের কলিং বেল বেজে উঠল। শ্রবণ দ্রুত পায়ে বেডরুম থেকে বেরিয়ে এগিয়ে এলো দরজার কাছে। পিপল দিয়ে বাইরে তাকিয়ে দেখলো শামীম রেজা চৌধুরী দাঁড়িয়ে আছেন। শ্রবণ দ্রুত দরজা খুলে দিল, তবে দরজার সামনে থেকে সরল না, ব্যস্ত কণ্ঠে বলল, টাকা নিয়ে এসেছেন? কি হয়েছে, তোমার এই হাল কেন? উদ্বিগ্ন শোনালো শামীম রেজা চৌধুরীর গলার স্বর। শ্রবণ বাবার কথার উত্তর না দিয়ে বলল, টাকা কোথায়? টাকা নিয়ে এসেছেন? না, এত দ্রুত টাকা কোথায় পাবো? তাহলে এখানে এসেছেন কেন? আগে আমাকে বলো, এত টাকা তোমার কেন প্রয়োজন, তাও এত জরুরি ভিত্তিতে? বলেছি তো, পরে বলবো। উত্তেজিত হয়ে উঠল শ্রবণ। শামীম রেজা চৌধুরী শান্ত কণ্ঠে বললেন, সোহা কোথায়? সোহার নাম শুনতে শ্রবণের চোখ মুখ আরো শুকিয়ে গেল। শামীম রেজা চৌধুরী ছেলের অভিব্যক্তি পরখ করে বললেন, শ্রবণ, সোহা কোথায়? শ্রবণ শুকনো ঢোক গিলে বলল, আসে ভেতরে। ডাকো ওকে। অসমে রয়েছে। প্রথমবার তোমার ফ্ল্যাটে এলাম, ভেতরে ঢুকতে দেবে না নাকি? না, আগে টাকা নিয়ে আসুন। শামীম রেজা চৌধুরী ছেলেকে ঠেলে ভেতরে প্রবেশ করলেন। শ্রবণ ঠেলাঠেলি করেও বাবাকে ফ্ল্যাট থেকে বের করতে সক্ষম হলো না। শামীম রেজা চৌধুরী সোহার নাম ধরে ডাকতে ডাকতে ধূপধাপ পা ফেলে বেডরুমে চলে এলেন। বেডরুমে কেউ নেই, ফ্লোরে টাকার ছড়াছড়ি। শ্রবণ গুনছিল বোধ। সোহার কাপড় চোপড় এলোমেলো হয়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। ওয়াশরুমের দরজা হাট করে খোলা। সোহার নাম ধরে ডাকতে ডাকতে ওয়াশরুমের লাইট অন করে ভেতরে উকি দিলেন। বেডরুম থেকে ড্রয়িং রুমে ফিরে এলেন। শ্রবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি মুছছে। সবসময় পরিপাটি থাকা চুলগুলো ভীষণ অগোছালো, চোখে মুখের বেহাল দশা। ছেলের কাছে এগিয়ে এসে বললেন, শ্রাবণ, সোহা কোথায়? হঠাৎ এত ক্যাশ টাকার কেন প্রয়োজন হলো তোমার? শ্রবণ চোখ তুলে বাবার মুখের দিকে তাকালো। শামীম রেজা চৌধুরী বললেন, সোহার কিছু হয়েছে? শ্রবণ ফুপিয়ে উঠল। শামীম রেজা চৌধুরী শান্ত কণ্ঠে বললেন, তুমি যখন এতগুলো টাকা চাইলে, তাও আবার ক্যাশ, তখনই কিছুটা সন্দেহ তৈরি হয়েছিল আমার। তোমার গলার স্বর শুনে প্রায় শিওর হয়ে গিয়েছিলাম। পুরোপুরি শিওর হওয়ার জন্যই এখানে এসেছি। সোহা কিডন্যাপ হয়েছে, তাই না? মুক্তিপণ দেওয়ার জন্যই তুমি এত টাকা ক্যাশ চাইছো, তাই তো? শ্রবণ মাথা নাড়ল। শামীম রেজা চৌধুরী বললেন, কবে ঘটেছে এই ঘটনা? শ্রবণ চোখের পানি মুছে কান্না জড়ানো গলায় বলল, আমি এত কিছু বলতে পারবো না। টাকা এনে দিন আপনি। টাকা দিলেই সোহাকে দিয়ে দিবে, এর কোনো সিউরিটি আছে? টাকা নেওয়ার পর তোমারও কোনো ক্ষতি করবে না, এর গ্যারান্টি কি, পুলিশের সাহায্য ছাড়া? শ্রবণ বাবাকে থামিয়ে দিয়ে বলল, পুলিশকে কিছু জানানো যাবে না। পুলিশ বা অন্য কাউকে কিছু বললে ওরা চোখে মেরে ফেলবে। আপনি এখানে এসেছেন, ওরা জেনে গেছে নিশ্চয়ই। 24 ঘন্টা নজর রাখছে আমাদের ওপর। পুলিশ বা অন্য কাউকে কিচ্ছু জানানো যাবে না। ওরা বলেছে টাকা দিলে সোহাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিবে। আপনি আমাকে টাকা এনে দিন, আমি সব টাকা কিছুদিনের মধ্যে পরিশোধ করে দেব। আমি তোমাকে সবসময় বলেছি সঙ্গে গার্ড রাখতে, তুমি আমার কোনো কথা কোনোদিন শোনোনি। যদি শুনতে, আজ এই দিন আসতো না। শ্রবণ করুণ সুরে বলল, এরপর থেকে আপনার সব কথা আমি শুনবো। আপনি উঠতে বলে উঠবো, আপনি বসতে বলে বসবো। শুধু টাকার ব্যবস্থা করে দিন দয়া করে। ওর আর বাবুর কিছু হলে আমি শেষ হয়ে যাব। দয়া করুন আমার উপর। টাকার ব্যবস্থা করে দিন প্লিজ। বুক চিতিয়ে সবসময় বাঘের মতো গর্জন করা ছেলেকে ভাবে ভঙ্গুর হয়ে যেতে আর ভয় পেতে দেখে শামীম রেজা চৌধুরী নিজেও যেন কেমন এলোমেলো হয়ে গেলেন। ছেলেকে আশ্বস্ত করে বললেন, টাকার ব্যবস্থা করে দিব আমি, তুমি ভয় পেও না, একদম প্যানিক করবে না। তুমি শান্ত থাকো, আর একা একা ফ্ল্যাট থেকে বের হবে না। আমি টাকার ব্যবস্থা করছি। শামীম রেজা চৌধুরী ফ্ল্যাট থেকে বের হয়ে গেলেন। শ্রবণ দরজা লাগিয়ে দিয়ে বেডরুমে ফিরে এসে টাকাগুলো গুছিয়ে নিল। কিছুটা হলেও সাহস পাচ্ছে এখন। কিছুক্ষণ পরে আসরের আজান হবে। শ্রবণ চৌধুরী বাড়িতে এলো। আসার পথে বেশ কয়েকবার বাবার ফোনে কল করেছে, ফোন বন্ধ বলছে। বাড়ির ভিতরে প্রবেশ করে গলা ছেড়ে আব্বু আব্বু বলে ডাকতে শুরু করলো। তার ডাক শুনে বাড়ির সবাই ড্রয়িং রুমে এসে উপস্থিত হলো কিছু মুহূর্তে। শ্রবণ শামীম রেজা চৌধুরীকে আব্বু বলে ডাকছে, এটা কেউ বিশ্বাসই করতে পারছে না। লাস্ট কবে আব্বু বলে ডেকেছে কারো মনে নেই। অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে সবাই তার দিকে। দাদা ভাইকে দেখে শ্রবণ ছুটে এসে তার সামনে দাঁড়ালো। উত্তেজিত হয়ে বলল, দাদা ভাই, আব্বু কোথায়? কোথায় গেছে আব্বু? শামীম তো সকাল থেকেই বাড়িতে নেই। ছুটে স্পর্শের কাছে এসে দাঁড়ালো। তাকে ধরে বলল, স্পর্শ, আব্বু কোথায় গেছে? আব্বুর ফোনে কল ঢুকছে না কেন? কি হয়েছে?
তুমি এমন করছো কেন? আমি আব্বুর সঙ্গে কথা বলবো। আব্বুর সঙ্গে কথা বলে ব্যবস্থা করে দাও। স্পর্শ দৌড়ে গিয়ে নিজের রুম থেকে ফোন নিয়ে এলো, বড় ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলল, আব্বুর ফোনে তো কল ঢুকছে না। আব্বুর ড্রাইভের ফোনে কল করে তাহলে। ড্রাইভারের কথা ভুলেই গিয়েছিল শ্রবণ। স্পর্শ বাবার ড্রাইভারের ফোনে কল করলো, বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলল, রিভারের ফোন বিজি। শ্রবণ নিজের মাথার চুল খামচে ধরলো। দুদিন ধরে প্রায় না খাওয়া রয়েছে, শরীর ভীষণ দুর্বল হয়ে পড়েছে, তার উপর এত মানসিক প্রেশার, খুব খারাপ লাগছে। ভাইয়া কি হয়েছে? আব্বুকে খুঁজছো কেন? তোমাকে এমন দেখাচ্ছে কেন? সামাদ চৌধুরী বড় নাতির হাত ধরে বললেন, দাদু ভাই, বসো তুমি। সারাদিন খাওনি গেছে, চোখ মুখ এমন হয়ে গেছে কেন? আব্বু কোথায় গেছে? ফোন বন্ধ কেন? আমি আব্বুর সঙ্গে কথা বলবো। শ্রবণ দুই হাতে মুখ ঢেকে পাগলের মতো একই কথা বারবার বলতে লাগলো বিড়বিড় করে। তার অবস্থা দেখে বোঝাই যাচ্ছে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। আবার বাড়ির সবাই বিস্মিত হয়ে শ্রবণের দিকে তাকিয়ে আছে। সামাদ চৌধুরীর হঠাৎ সোহার কথা স্মরণ হলো। গত দুদিন ধরে সোহার সাথে কথা হয়নি, তার উপর শ্রবণ এতগুলো টাকা চাইছে, আবার এমন অদ্ভুত আচরণ করছে। উনি সোহার কথা জিজ্ঞাসা করতেই যাচ্ছিলেন, এর মধ্যে শামীম রেজা চৌধুরী হন্তদন্তে বাড়ির ভিতর প্রবেশ করলেন। বাবাকে দেখে স্পর্শ বলল, আব্বু কোথায় গিয়েছিলে? ভাই তোমাকে খুঁজছে। শামীম রেজা চৌধুরী সোফায় বসে থাকা বড় ছেলের দিকে তাকালেন এবং দ্রুত পায়ে এগিয়ে এলেন কাছে। ছেলের এলোমেলো চুলে হাত বুলিয়ে ডাকলেন। শ্রবণ, শ্রবণ ফট করে মুখ তুলে তাকালো। বাবাকে দেখে এক প্রকার লাফিয়ে উঠে দাঁড়ালো সোফা ছেড়ে। বাবার এক হাত দুই হাতে মুঠো করে ধরে পাগলের মতো বলতে শুরু করলো, আব্বু কোথায় গিয়েছিলেন আপনি? আপনার ফোন বন্ধ কেন? টাকার ব্যবস্থা হয়েছে? শামীম রেজা চৌধুরী ছেলেকে শান্ত করার চেষ্টা করে বললেন, তুমি শান্ত হও আগে। এমন করছো কেন? 5 কোটি কম আছে। বাবাকে বাকি কথা বলতে না দিয়ে শ্রবণ বলল, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব দিয়ে দেবো আপনাকে। আমার নামে বিজনেসের শেয়ার আপনার নামে লিখে দেবো আমি। শুধু শুধু আমার সোহাকে এনে দিন। আমার বউ বাচ্চাকে ছাড়া আমি বাঁচবো না। বুদ্ধি হওয়ার পর আমি আপনার কাছে কোনো কিছুই চাইনি, আর কোনোদিনও চাইবো না। শেষবারের মতো শুধু আমার বউ বাচ্চাকে চাই, ওদের সুস্থভাবে এনে দিন আমার কাছে। এনে দিব তো। শান্ত হও তুমি। পুরো টাকার ব্যবস্থা হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে। তুমি শান্ত হও। কিভাবে শান্ত হব? আমার সোয়া আমার কাছে নেই দুদিন ধরে। আমি আর নিজেকে সামলাতে পারছি না আব্বু। আমার সোয়াকে এনে দিন আমার কাছে। উদ্ভ্রান্তের ন্যায় কথাগুলো বলতে বলতে বাবার পা ধরার জন্য উদ্যত হলো শ্রবণ। শামীম রেজা চৌধুরী ছেলেকে থামিয়ে বুকে জড়িয়ে ধরলেন শক্ত করে, সান্ত্বনা দিয়ে বললেন, আর একটু ধৈর্য ধরো আব্বু। পুরো টাকার ব্যবস্থা হয়ে যাবে কিছু সময়ের মধ্যে। সোহার আর বাবুর কিছুই হবে না। তুমি নিজেকে শক্ত রাখো। শ্রবণ বাবাকে জড়িয়ে ধরে আব্বু ডেকে কেঁদে উঠল শব্দ করে। আর ধৈর্য ধরতে পারছে না সে। দুদিন ধরে সোহাকে দেখে না, কথা হয় না। কেমন আছে তার বউ বাচ্চা? বাবা ছেলের কথা শুনে বাড়ির বাকি সদস্যরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে আছে দুজনার দিকে। কি হয়েছে সোহার? সোহা কোথায় আছে দুদিন ধরে? কিসের পুরো টাকা? অনিমা চৌধুরী দ্রুত পায়ে দুজনের কাছে এগিয়ে এসে আতঙ্কিত হয়ে বললেন, ভাইয়া, সুহা কোথায়? কি হয়েছে আমার মেয়ের? শামীম, সোহা কোনো বিপদ হয়েছে? শ্রবণ এমন করছে কেন? সোহা কিডন্যাপ হয়েছে। মুক্তিপণ হিসেবে চেয়েছে 100 কোটি টাকা। টাকার ব্যবস্থা হয়ে গেছে। কিছু টাকা কম আছে, সেটাও চলে আসবে কিছু সময়ের মধ্যে। অনিমা চৌধুরী ধপাস করে বসে পড়লেন সোফায়। দুজনের দিকে তাকিয়ে থাকতে থাকতে ডুকরে কেঁদে উঠলেন। সামাদ চৌধুরী নিজেকে সামলাতে না পেরে সোফায় বসে পড়লেন। তনিমা চৌধুরীর স্পর্শ আর সিয়াম শক্ত হয়ে তাকিয়ে আছে দুজনের দিকে। শামীম রেজা চৌধুরী বড় ছেলের পিঠে হাত বুলিয়ে বললেন,